সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন কবি ও চিন্তক রেজাউল করিম রনি। আরেকজন অতিথি রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 23 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 র্যাবের কলঙ্ক ক্রসফায়ার। 2011 বিদ্যুতের দাম বাড়ল, অর্থনীতি চাপে। 2012 পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কোনো উদ্যোগ নেই। 2013 বিভিন্ন কেলেঙ্কারি ব্যাংকিং খাতকে মন্দায় ঠেলে দিচ্ছে। 2014 মদ পান করে এসআই হাসপাতালে। 2015 নির্যাতিত ব্লগার সেজে দূতাবাসে ধর্ণা দিচ্ছে অনেকে। 2016 ছাত্রলীগের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধ। 2017 চাপা কান্না, অসমাপ্ত বাক্যে কথায় ভয়ের ছাপ, 44 দিন পর ফিরলেন মোবাশ্বের। 2019 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি। 2021 খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ, হবিগঞ্জে পুলিশ বিএনপি রণক্ষেত্র। 2023 কাজ না করেই টাকা উত্তোলন, টিআর কাবিখা। আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতে রেজাউল করিম রনি। একটি সংবাদ শিরোনামে দেখলাম, র্যাবের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কেন তাদের নেতৃত্ব ও অপারেশনাল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছিল। র্যাবের বিরুদ্ধে 6 সালের পর থেকেই নানান ধরনের অভিযোগ উঠেছে। বিশেষ করে 2008 সালের নির্বাচনের পর সময় যত গড়িয়েছে, র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, এক প্রকার মানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বন্ধু হবার কথা ছিল, জনগণের বিপদে পাশে দাঁড়াবে, এরকম কথা স্বাভাবিকভাবে আমরা শুনে থাকি। সেই জায়গায় র্যাব একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে না, আন্তর্জাতিক মহল থেকেও র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তোলা হয়েছিল, তাদের অপারেশন, তাদের স্ট্রাকচার, অনেক বিষয় নিয়ে। তারপরে অপরিবর্তিত কেন রাখলো আসলে, এবং এটা একেবারে থোড়াই কেয়ার করেছিল। কিন্তু শুধু কি এই ঘটনা প্রতিষ্ঠান আকারে র্যাবের ক্ষেত্রে ঘটছে না, গোটা রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম বেশি এই ঘটনা ঘটেছে। প্রথমে দেখলাম গ্রেফতার বাণিজ্য, তো গ্রেফতার বাণিজ্য তখন আর পোষাচ্ছিল না, তখন এটা চলে গেল ক্রসফায়ার বাণিজ্যে। এবং আপনি দিন যত গিয়েছে, গুম, খুন, মানে ক্রসফায়ারটাও যখন বেশ সমালোচিত, তখন কিন্তু ইনভিজিবল করে দেওয়া, তখন গুমটা আর খুঁজে পাওয়া যেত না। কারণ মানে যত রকমের ক্রাইম আছে, প্রত্যেকটা ক্রাইমই তো আপনার ভয়াবহ পরিণতি নিয়ে আসে মানে ভিকটিম যারা হয় তাদের জন্য। কিন্তু এর মধ্যে গুমটা যেটা, গুমটার এটার অ্যাম্বিয়েন্স, এটার প্রভাব, এটার বিস্তার এত বেশি যে একটা গুম কিন্তু ধরেন মানে এত বেশি আতঙ্কিত করতে পারে যে লক্ষ মানুষকে নিশ্চুপ করে দিতে পারে, লক্ষ মানুষকে আপনার ভয়ের এমন একটা আবহের মধ্যে নিয়ে যেতে পারে যে তখন আপনার তার শত প্রচেষ্টা থাকলেও সে আর প্রতিবাদী হওয়ার বা প্রতিরোধী হওয়ার চেষ্টা করে না। এই যে কাঠামো, এই যে ধরেন দেখেন আইন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা খুব সামান্য। পার্থক্যটা লেজিটিমেসি। আপনি র্যাব বানান, পুলিশ বানান বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানান, তার হাতে অস্ত্র থাকাটা লিগেল, কিন্তু আপনার আমার হাতে থাকাটা ইললিগেল। কেন? বিকজ অফ লেজিটিমেসি। কিন্তু সেই লেজিটিমেসিটা যখন ললেস ল আকারে, আইনহীন আইনিভাবে ব্যবহার করে, মানে সে আইনের কাঠামো, আইনের পোশাক পরা, আইনের বৈধ অস্ত্র, কিন্তু সে ব্যবহার করছে এটা একটা ক্ষুদ্র ব্যক্তি, দলীয় বা রাষ্ট্রীয় স্বার্থের বাইরে একটা রাজনৈতিক স্বার্থে, তখন সেটা সন্ত্রাস হয়ে ওঠে। ফলে এই বাহিনীগুলো যখন খুনি বাহিনীতে পরিণত হয়েছিল, মানে আপনি বললেন যে হ্যাঁ, র্যাব যখন গঠন করা হয়েছিল, আপনি দেখেন মানুষের মধ্যে উচ্ছ্বাসের কোনো শেষ নাই। কারণ
এটা গঠন করা হয়েছিল এক ধরনের ভীতিকর পরিবেশ থেকে মুক্তি পাবে মানুষ, জিম্মি দশা থেকে মুক্ত হবে। রাইট। মানুষ দেখতেছিল যে এখানে যেভাবে সন্ত্রাসের বিস্তার হচ্ছিল, হ্যাঁ, অপারেশন ক্লিন হার্টের প্রয়োজন এটা আপনার তৈরি করা হয়েছিল সেই তৎকালীন বিএনপির সময়, এবং তখন মানুষ কিন্তু ওয়েলকাম করেছিল, আমার স্পষ্ট মনে আছে। এবং র্যাবের অভিযানে আপনার নির্যাতন বলেন বা যে সমস্ত সন্ত্রাসীরা আপনার এটা ভুক্তভোগী হয়েছে তাদের মধ্যে 70% বিএনপির নেতাকর্মী ছিল, ক্ষমতাসীন দলের ওই সময়। তখন জনগণ রাজনৈতিক দল এবং রাষ্ট্রকে আলাদা হইতে দেখল, এবং মানুষ দেখলো যে একটা রাজনৈতিক দল তার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরেও নিজ দলের অপরাধীদেরকে দমন করতে মানে অপরাধী হিসেবে ট্রিট করে, সেই দল হিসেবে ট্রিট করে না। এইটার কারণে র্যাব জনপ্রিয় হয়েছিল কিন্তু, হ্যাঁ, মানে তারা দল দেখেনি, তারা অপরাধী দেখছে এবং তাদেরকে আপনার দ্রুত বিচারের, কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটা নিন্দা হয়েছে সারা দেশ বিদেশে, হোক ধরেন বিএনপির অপরাধী, বিএনপি ক্ষমতায়, আপনি ক্রস ফায়ার দিয়ে গুলি করে মারবেন কেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু সেটা এতটা একটা এটা খুব কুইক র্যাপিড অ্যাকশনের যেহেতু আপনার বাহিনী ছিল, তো ফলে আপনার এটা তখন কিছু অনিয়ম হয়েছে, এটা সমালোচনা আমরা করেছি, দেশে বিদেশে মানবাধিকার সংস্থাগুলো করেছে, কিন্তু সেগুলো হয়তো কমিয়ে আনা যেত, সংস্কার করে এই বাহিনীটাকে রিয়েলি একটা জনবান্ধব বাহিনী করা যেত। তা না করে এটা ডে বাই ডে ওই তো গ্রেফতার বাণিজ্য থেকে ক্রস ফায়ার বাণিজ্য, গুম থেকে শুরু করে সমস্ত অপরাধের সাথে জড়িয়ে ফেলার কারণে এইটা আপনার জনস্বস্তির জায়গা থেকে জন আতঙ্কের একটা আপনার কারণ হয়ে গেছিল এই বাহিনীগুলো। তো ফলে এবং আইনের পোশাক, আইনি অস্ত্র কাজে যত না ব্যবহার করা হয়েছে, দলীয় কাজে, দলীয় স্বার্থ উদ্ধারের জন্য শুরু করেছিলেন যে জায়গা থেকে, যে রাষ্ট্র মানে সরকার এবং দল আলাদা করে ফেলেছিল। আলাদা করার তো যাই নাই, বরং এটা দলকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রের রিসোর্স, রাষ্ট্রের অস্ত্র, রাষ্ট্রের বেতন, রাষ্ট্রের পোশাক, হ্যাঁ, এগুলোকে ব্যবহার করে পলিটিক্যাল দলের একটা গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই কারণে লেজিটিমেসি কলাপস করেছিল, তখন এটা পরিপূর্ণভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত। রাষ্ট্র বলেন এবং রাষ্ট্রের সরকার বলেন, তাহলে সরকারের তো দায়িত্ব ছিল এটির লাগাম টানা। না, সরকার, এটা তো সরকার ছিল না, এটা ছিল রেজিম, এটা ছিল মাফিয়াতন্ত্র। লাগাম টানবে সে, টানবে হলো তার বিরোধী শক্তিদের, টানবে হলো আপনার আমার যারা আমরা বিরোধী কণ্ঠ ছিলাম, টেনেছেও। সো সে লাগাম টানবে তো তাদের, ফলে সে তার কাজটাই করেছে। একটা রেজিম যা করে, এটা তো আমরা কোনো সরকার বলি না, শাসন বলি না, সারা দুনিয়াতে রেজিম বলা হয় কেন? রেজিম বলা হয় কারণ এটা মাফিয়াতন্ত্র ছিল, এবং এই অলিগার্ক শ্রেণী সমন্বয়ে গঠিত এই মাফিয়াতন্ত্রকে টিকায় রাখার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে এই ধরনের আপনার সন্ত্রাসী বাহিনী, কারণ না, আমি বললাম যে তার দলীয় ক্যাডার দিয়েও তো করতে পারতেন। দলীয় ক্যাডার দিতে তো পোষাচ্ছে না, কোলাচ্ছে না, কারণ দলীয় ক্যাডার মানে প্রতিবাদ এত প্রবল ছিল যে দলীয়, যেমন ধরেন দলীয় ক্যাডার, আপনি কি আপনার মহল্লার আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের চিনেন না? তাদের সাথে কি আত্মীয়তার সম্পর্কিত নাই? ফলে সামাজিক সম্পর্কের কারণে তারা তো যেই মাত্রার ব্রুটালিটি দাবি করে, তার ব্রুটাল রাজনীতিকে ওই মাত্রা তো হইতে পারতেছে না সব জায়গায়। হয়েছে যতখানি সম্ভব চূড়ান্ত লেভেলে গেছে, কিন্তু আরও দরকার রেজিম টিকায় রাখার জন্য। ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ তো আমরা একটা গালি হিসেবে ব্যবহার করি, এটা গালি না, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, এটা একটা রাজনৈতিক মতাদর্শ, এবং এই রাজনৈতিক মতাদর্শের প্রাণ ভোমরা হইল ভায়োলেন্স, মানে এক্সট্রিম মতাদর্শ, এটা ভায়োলেন্স, এটা বেসড অন ভায়োলেন্স। সে যত অ্যাগ্রেসিভ হইতে পারবে তত তার ক্ষমতা আপনার ইউনাইটেড থাকবে, তত পাকাপোক্ত হবে। ফলে এটা অলওয়েজ পলিটিক্যাল ক্যাডার দিয়ে সম্ভব হয় না, তার জন্য প্রশিক্ষিত রাষ্ট্র এবং পলিটিক্যাল ক্যাডার। আপনি দেখবেন যে মিছিলগুলোতে ছাত্রলীগ, পুলিশ বাহিনী একাকার হয়ে হামলা চালাচ্ছে, যৌথভাবে হামলা চালাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আপনি দেখেছেন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের ক্যাডার বাহিনী একসাথে অস্ত্র চালাচ্ছে, মানে একে অন্যের অস্ত্র ব্যবহার করছে, মানে একটা যুদ্ধ ময়দানে ইউনিফর্ম কিন্তু আমরা দেখেছি। তো ফলে রাষ্ট্র, দল এগুলো একাকার হয়ে গেছে, একাকার হয়ে পুরাটার একটা সন্ত্রাসবাদী রূপায়ণ হয়েছে। তখন এটাকে প্রতিরোধ করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। আমরা অভ্যুত্থান পরবর্তীতে কি এর কিছুটা পরিবর্তন পাচ্ছি? অভ্যুত্থানের পরে এই ব্যবস্থাটা ভেঙে গেছে পুরোপুরি। অভ্যুত্থানের পরে যাদের পুরোটা রিস্টোর করা দরকার, সেই রিস্টোরের ক্ষেত্রে অনেক রকম ব্যর্থতা আছে, যে ব্যর্থতার কারণে 15 মাসেও আপনি দেখবেন যে স্বস্তি আসছে না, এবং যেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটাও ফিরছে না। হ্যাঁ, আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জেগে উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা হতাশায় পরিণত হচ্ছে অনেকগুলো জায়গায়। এবং এখন এন্ড অফ দ্য ডে মানুষ আসলে রাজনীতিবিদদের দিকে তাকায় আছে, মানে ভালো রাজনীতির দিকে, এবং ফলে অরাজনৈতিক শক্তির দ্বারা
রাজনৈতিক সমস্যার যে সমাধান না, এটা আগে প্রমাণিত হয়েছে। আমরা 111-এর কথা, আবারও মানে হ্যাঁ, মাঝখানে আবার মানুষ ভুলে গেছিল, আবার 5 বছর 10 বছর জিকির উঠছিল, তো এখন সেটা ঠান্ডা হয়েছে। এখন মানুষ দেখতেছে আমাদের আসলে তো রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া অন্য যে কোনো সমাধান আত্মঘাতী, ডেঞ্জারাস। এবং এই জন্য টেকসই না। এনসিপি, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের মধ্যে এমন একটা রাজনৈতিক ঐক্যের, মানে জাতীয় স্বার্থের রাজনৈতিক ঐক্যের পরিবেশ দরকার। রনিক ভাই, আমি যদি আপনার আলোচনা থেকে একটি জায়গায় আসি, সেটি ভুল হবে কিনা, যে আসলে রাজনীতি শূন্য একটা সময়ের মধ্যে আমরা ছিলাম, ডেফিনেটলি এখনো আছি। মানে সেই শূন্যতা পূরণ এখনো হয়নি। না না, এখনো হয়নি তো, কারণ আপনার ভোটাধিকার নিশ্চিত হয়নি তো এখনো। সেই জায়গায় আমরা একটু আলাউদ্দিনের কাছ থেকে আলোচনা শুনে আসতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব আলাউদ্দিনরা কেমনভাবে এই শূন্যতা পূরণ করার স্বপ্ন মানুষ তো দেখছে, কিভাবে পূরণ করবেন আলাউদ্দিন মোহাম্মদ? 15 বছর এক ধরনের রাজনৈতিক শূন্যতা, একটা রিজিম এখানে দুঃশাসন চালিয়েছে, একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি করেছে। সেই ভ্যাকুয়াম রেখে তো আসলে আগানো সম্ভব না। চূড়ান্ত সমাধান প্রত্যাশা করা অনেকটা অলীক হবে। সেই শূন্যতা কি করে পূরণ করব আমরা? তরুণরা গণ অভ্যুত্থানের মাঠ থেকে যে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, সেটা কিন্তু শূন্যতা পূরণের একটা প্রথম ধাপ। কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সুযোগটা তরুণরা গ্রহণ করেছে। কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। প্রবলেমটা হলো যে তরুণরা এই সুযোগটা গ্রহণ করেছে এবং তরুণরা এই শূন্যতা পূরণ করতে চায়, তাদের মনে মগজে যে রাজনীতি দেখেছে তারা গত 15 বছর কিংবা তারও পূর্বে, যদি আপনি দেখেন যে সময়টা তাদের জীবদ্দশায় তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দেখেছে, সেটার মধ্যে আসলে শিক্ষণীয় তেমন কিছু ছিল না। তো তারা যেটা তত্ত্বে দেখেছে, মানে ওই প্রজন্মের কাছে রাজনীতি বলতে ভায়োলেন্স, রাজনীতি বলতে গুলি করা, রাজনীতি বলতে হত্যা বা গুম, এটাই রাজনীতি তাদের মননে বা চিন্তায়। তাদের এই রাজনীতির পাশাপাশি এই প্রজন্মের কাছে রাজনীতির একটা প্রতিশব্দ হলো প্রতিরোধ, রেজিস্ট্যান্স। হ্যাঁ, কারণ তারা কিন্তু কখনোই আপনার বিজয়ী শক্তি হিসেবে যেমন একজন রাষ্ট্রনায়ক দেখে নাই, একটা রাজনৈতিক দল দেখে নাই যারা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং জনকল্যাণে কাজ করছে, এরকম দেখে নাই। তারা দেখেছে কি সমগ্র আপনার যে রাষ্ট্রযন্ত্রের বাইরের যে শক্তিগুলো আছে, সামাজিক শক্তি বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সিভিল সোসাইটি বলেন, তারা শুধুমাত্র আপনার এই গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, আপনার এই যে অবৈধ না, একটা ছিল গায়েবী মামলার বিরুদ্ধে, হ্যাঁ, আপনার রাজনৈতিক দলগুলোকে দমন পীড়নের বিরুদ্ধে তারা শুধু প্রতিরোধী দেখেছে। হ্যাঁ, যে রাজনীতি হলো একদল মারবে, আরেকদল প্রতিরোধ করবে, পালিয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন প্রতিবাদ করেছে, প্রতিরোধ করতে তো পারেনি। বলবো আমি, প্রতিরোধ কি পেরেছে? প্রতিরোধ তো পেরেছি, প্রতিরোধের মধ্যেই তো ছিল। প্রতিরোধ ছিল বলেই তো আয়নাঘরে জন্ম হয়েছে। প্রতিরোধ ছিল বলেই আত্মরক্ষা এবং প্রতিবাদ, এই দুটি, কিন্তু প্রতিরোধ তো করতে পারিনি। না, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ সময় প্রতিরোধের মধ্যেই ছিল এবং এই প্রতিরোধ হয়তোবা শেষ মুহূর্তে সফল হয়েছে। প্রতিবাদ তো ঠিক আছে, প্রতিবাদ তো যেমন রাজনৈতিক দলের কাজ তো আসলে প্রতিবাদ করা না। রাজনৈতিক দল মানে সম্পূর্ণভাবে তাকে সমাজ থেকে লেজিটিমেসি দেওয়া হয়েছে যে আপনার প্রতিরোধ করবেন, তার পেছনে জনগণ এসে দাঁড়াবে। প্রতিবাদকারী হলো জনতা, সাধারণ জনগণ। একটু ব্যাংকে চাকরি করে তার মধ্যে প্রতিবাদের, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো কি প্রতিরোধ করতে পেরেছে? অভ্যুত্থানের এই 36 দিনকে যদি একটু আলাদা করি, তাহলে 15 বছরে কি কোনো প্রতিরোধ পেরেছে? বারবার প্রতিরোধ করেছে, চেষ্টা করেছে, সফল হয়নি। প্রতিরোধ করেছে এবং প্রতিরোধকে দমিয়ে রাখা হয়েছে। আরেকটা যদি বিষয়, প্রতিরোধের একটা বড় এক্সাম্পল হলো বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল যারা একই সাথে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, বিএনপি এবং জামাত ইসলামী। তারা কিন্তু 15 বছরে তাদের মধ্যে ভাঙন ধরাতে পারে নাই। আবার যখন দেখেছেন আপনি যে ফ্যাসিস্ট এখান থেকে বিদায় হলো, তখন তারা কিন্তু একেবারে আপনার ফিনিক্সের মতোই নতুন করে পুনর্জন্ম লাভ করেছে, আরও বড় শক্তি নিয়ে। তো এটার একটা বড় নির্দেশক হলো যে তারা এই গত 15 বছর তারা নীরব প্রতিরোধের মধ্যেই ছিল। যদি বলতো যে প্রতিবাদ, অথবা তারা যদি আরও দুর্বল অবস্থা থাকতো, তারা হারিয়ে যেত। তারা যে হারিয়ে যেতে পারেনি, হারিয়ে যায়নি, এটা তো আমাদের জন্য কত বড় সৌভাগ্য আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন। যে যদি আপনি দেখেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন নাই, ইভেন জামাতের ইডিওলজিক্যালি হয়তো বা আমাদের অনেকের সাথে ডিফারেন্স আছে, বাট স্টিল তারা যেভাবে রেজিমেন্টেড অবস্থায় আছে, তো এগুলো তো আমাদের অন্তত আপনি দে হ্যাভ সাম লিডার্স, আপনি তাদের সাথে কথা বলতে পারেন, নেগোশিয়েট করতে পারেন। এই যে একটা অবস্থা, এইটাও কিন্তু প্রতিরোধের আরেকটা রূপ।
সো আমি সেটা বলবো যে তরুণরা যেটা দেখেছে, তরুণরা প্রতিরোধ দেখেছে, তরুণরা ইতিবাচক যে রাজনীতি, হ্যাঁ প্যাটার্নালিস্টিক যে রাজনীতি, যে আমি ভোটে আমাকে নির্বাচিত করেছো, আমি এখন তোমাদের জন্য আমার জীবন বিলিয়ে দিব, কি করতে হবে দিব, এইটা কিন্তু দেখে না। এটা গত 15 বছর 20 বছর যদি আমি একটা টাইম স্পেন দেখি আর কি, এখন তরুণদের যে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে, আমার মনে হয় তারা প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারা মাঠে নেমে গিয়েছে। আজকেও আপনি দেখেন যে গতকালকে আমাদের একজন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সংগঠককে মাথায় গুলি করা হয়েছে। একইভাবে যেভাবে আপনার হাদিকে হত্যা করা হয়েছে সেইভাবে ধরুন তার ইভেন গত কয়েকদিন পূর্বে মিরপুরে আমাদের 6 জন সংগঠককে কুপিয়ে রাতের 2টার সময় তাদেরকে আপনার হসপিটালে পাঠানো হয়েছে। এই যে আপনার ধরেন মানে প্রতিরোধের যে ধারাটাই কিন্তু তরুণরা জারি রাখছে। আপনি যদি বলেন তরুণরা তারপরে কিভাবে রাজপথে আছে, তাদের সহযোদ্ধাকে শহীদ করা হয়েছে, তার অন্যান্য সহযোদ্ধাদের প্রতিদিন হয়তো কোথাও কুপিয়ে মারার চেষ্টা হচ্ছে, কোথাও মাথায় গুলি করা হচ্ছে, কোথাও তাদেরকে আপনার সংগঠন করতে দিচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা আমি প্রতিরোধের ভাষাটা রপ্ত করেছি, এটা আমি বলবো। দ্বিতীয়ত হলো যে শূন্যতার যে জায়গাটা, শূন্যতার জায়গা আসলে সবসময় একই রূপে পূরণ করা সম্ভব হয় না। আমরা যেটা মনে করি যে একটা রাজনৈতিক দল এখানে ছিল, নতুন রাজনৈতিক দল আসছে, হ্যাঁ খুব ইজিলি ধরেন শূন্যতা পূরণ হয়েছে, ব্যাপারটা তো এরকম না। আসলে একটা দল ছিল মানে এখানে অনেকগুলো চেয়ার ছিল, এখানে মাটি ছিল, জমিন ছিল, এই জমিন থেকে তাদেরকে উপরে ফেলে দিয়েছেন আপনি, আপনার রেজিস্ট্যান্সের একটা চূড়ান্ত ফলে তারা এখান থেকে উৎখাত হয়েছে। আপনি এখন সেই জায়গাটা যখন পূরণ করতে আসছেন, মাটি তো প্রতিবাদ করছে, চারপাশে সবাই কিন্তু আবার নতুন করে আসছে, এই জায়গাটা আপনার ছিনিয়ে নিবে। এখন আপনি তো আসলে চতুর্মুখী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। এখন বিএনপিকে কিন্তু এটার বিরুদ্ধে লড়তে হবে না, কারণ বিএনপির নেতৃত্ব, বিএনপির যে আপনার রাজনৈতিক সংগঠন, এটা স্বীকৃত, আগে থেকে স্বীকৃত। হ্যাঁ, বিএনপিকে স্বীকৃত বলেই সবসময় চাপিয়ে রাখা হয়েছে, কারণ তাদের কাছ থেকে সবসময় ভয় এসেছে। তরুণদের কাছ থেকে কখনো ভয় পেয়েছে ওইভাবে? হোলিস্টিক্যালি ভয় পায় না, ভেবেছে তরুণদেরকে যেভাবে আপনার ডিবি অফিসে নিয়ে প্রলোভন দেওয়া হয়েছে, তোমাদেরকে হার্ভার্ডে পাঠানো, অক্সফোর্ডে পাঠানো, কি লাগবে, হ্যাঁ স্টিল ছেড়ে দাও। কিন্তু রাজনৈতিক দলের নেতাকে এটা বলা যায়? বলা যায় না। কারণ রাজনৈতিক দলের নেতা সে জানে যে আসলে কোন জায়গায় হিট করতে হবে, কোন জায়গাটা অধিকারের জায়গা, সে জানে ধন সম্পদ সব কিছু আসলে আপেক্ষিক। হ্যাঁ, একমাত্র মানুষের যে সমন্বিত রাষ্ট্রের ভিতরে জনরায়ের মাধ্যমে যখন কি লেজিটিমেট ভাবে আপনার সংসদে যেতে পারে অথবা জনগণ পরিচালনার দায়িত্ব নিতে পারে, তখনই ধন সম্পদ কিংবা অন্যান্য যত আপনার নিয়ামক আছে জীবনের, সবগুলো আপনার অর্থবহ হয়। এর বাইরে কিছুই নেই। এটা একমাত্র রাজনীতিবিদরাই আপনার হাড়ে হাড়ে অনুধাবন করে। তো এই জায়গাটা আসলে তরুণদেরকে আপনার যেভাবে এতদিন দেখে আসছেন, সেইভাবে তরুণরা যে নতুন করে সে রাজনীতিবিদদের জায়গাটা দখল করবে, এটা কেন রাজনীতিবিদরা চাইবে? এটা পতিত স্বৈরাচারও চাইবে না, নতুন রাজনীতিবিদরাও হয়তো চাইবে কখন? যখন তারা দেখবে যে প্রতিযোগিতামূলক যদি রাজনীতি থাকে, সে প্রতিযোগিতা আসলে কে অস্ত্র নিয়ে আসছে আর কেউ হয়তো বা ঢিল নিয়ে আসছে অথবা কেউ মুখের ভাষা নিয়ে আসছে, তারা দেখবে আমার জন্য অপেক্ষাকৃত নিরাপদ প্রতিযোগী হয়তো তরুণরা। তো সেক্ষেত্রে আমি তরুণদেরকে প্রমোট করব, তাদেরকে আমি জায়গা ছেড়ে দিব। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন, তারা যদি মনে করে যে না, তরুণদের হাতেও সেই সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, ধরেন তরুণরা আসলে কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারে, তখন তারাও কিন্তু আপনার তরুণদেরকে সামহাও নিরুৎসাহিত করবে, সামহাও বিভিন্নভাবে রেজিস্ট করার চেষ্টা করবে। আমি যে জায়গাটা বলতেছিলাম যে হ্যাঁ, রাজনৈতিক শূন্যতা পূরণের জায়গা তৈরি হয়েছে, অনেকটাই পূরণ হয়ে গিয়েছে বলবো না, হয়ে যাওয়ার পথে। এখন বাকিটা হলো যে আমাদের একটা ডেমোক্রেটিক পথ চলা লাগবে। আমাদের এখন পর্যন্ত যেই গত 1.5 বছর যে সময়টা, এই সময়টা পুরো একটা আপনার ট্রানজিশনাল টাইম, একটা সিস্টেম চলে গিয়েছে আর একটা সিস্টেমের জন্য আমরা অপেক্ষা করছি। এই সময় আসলে আপনি কখনোই কোনো আপনার মানে এটা যাত্রা শুরুর সময় না, আসলে দৃশ্যমান হওয়ার কথাও না। সেইটাই ধরেন আপনার যাত্রা শুরু হতে, আমরা কি কিছুটা বদলাতে পেরেছি মানসিকতায়, বা নতুন ধারণার যে রাজনীতি বা রাজনীতির সংস্কৃতিতে যে পরিবর্তন দরকার ছিল, সেটি কি শুরু করতে পেরেছি আমরা? না, প্রথমত আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য প্রথমত যেটা দরকার সেটা হলো যে রাষ্ট্র কিসের উপর টিকে থাকে? রাষ্ট্র টিকে থাকে আমলাতন্ত্রের উপর, রাষ্ট্র টিকে থাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, রাষ্ট্র টিকে থাকে মিলিটারির উপরে। এই বিষয়গুলো কি পরিবর্তন আসছে? এখন পরিবর্তনটা কিন্তু রাজনীতিবিদরা শুরু করবে, ব্যাপারটা এরকম না। পরিবর্তন রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা যাবে, যাওয়ার পর তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংহত করবে এবং পুনর্গঠন করবে, তারা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক সংস্কৃতির অনুকূলে নিয়ে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় সংস্কার করেছে, অনেকগুলো সংস্কার তারাও করেছে, তাতে কি কিছুটা পরিবর্তনের আভা লাগেনি? না, এখন অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের চেষ্টা করেছে, পরিবর্তন করেছে বলা যাবে না, পরিবর্তন করতে পারে, কারণ পরিবর্তনটা বোঝা যাবে কখন। কারণ আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার 5 বছরও থাকে, 10 বছরও থাকে, আপনি পরিবর্তন বুঝবেন না। পরিবর্তন বুঝবেন যখন তারা চলে যাবে,
যাওয়ার পর এটা ঠিকভাবে চলছে কিনা। হ্যাঁ, এখন আমি বলবো যে নির্বাচনের পরের যে গণতন্ত্র, নির্বাচনের পরের যে আপনার সরকার এবং বিরোধী দল, এই যে একটা সেটেলমেন্ট, এটার মধ্যে সম্পর্ক দেখতে হবে তখনকার রাজনীতি কিভাবে যায়। যদি মনে ধরেন আপনি অন্তর্বর্তী সরকার কিছুই করে নাই, তারপরও ধরেন আপনার এই নির্বাচনের পরে দেখলেন যে না একটা স্মুথ ট্রানজিশন হচ্ছে। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসটা কি, যে 5 বছর পর পর আমরা ট্রানজিশনের সবসময় বিপদে পড়ি, কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা থাকে। পাশাপাশি আমরা দেখি যে আপনার সর্বগ্রাসী করাপশন, আপনার নেপোটিজম, তারপর একটা দলের সব কিছু আপনার মানে উইনার্স টেক ইট অল সব নিয়ে যায়, বাকিদের জন্য কিছুই থাকে না। তখন দেখা যায় একটা বড় ভারসাম্যহীনতা তৈরি হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি দেখেন অন্তর্বর্তী সরকার কিছুই করে নাই, ধরেন আপনার এই সংস্কারের কথাও বলে নাই, কিন্তু এমন কিছু করে দিয়ে গেল অথবা চলে যাওয়ার পর সিস্টেম খুব স্মুথলি কাজ করছে, তখন কিন্তু সবাই বলবে যে না ওর ভালো কিছু করেছে বলে এটা কাজ করেছে। 111 সরকার কি অনেক খারাপ কিছু করেছে? অনেক খারাপ কিছু কিন্তু করে নাই। 111 সময় কিন্তু জনগণের অনেক সাপোর্ট ছিল, যে রাজনীতিবিদদের হাতে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে তারা দেখেছে রাজনীতিবিদরা আজকে নিজের প্রাণ ভয় পালাচ্ছে, রাস্তা দামি গাড়িটারি ফেলে দিয়ে যাচ্ছে, আরো অনেক ধরনের ঘটনা। কিন্তু যখন দেখলো যে 111 পরের যে কনসিকুয়েন্স দেখার পর মানুষ ধীরে ধীরে, আমাদের প্রজন্ম তার 15 বছর লেগেছে 111 ইলেকশনটা কি ছিল সেটা বোঝার জন্য। এটা হয়তো আপনারা বুঝেছেন, আরো যারা সিনিয়র ছিল তারা তখন বুঝেছে, কিন্তু আমরা কিন্তু বুঝি নাই। আমাদের 14 নির্বাচন বুঝতে হয়েছে, 14 পর 18 নির্বাচন 14 দেখতে হয়েছে, 18 বুঝতে হয়েছে, 18 দেখার পর ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটাই ধরেন 18তে ক্লিয়ার হয়েছে যে না এই যে প্রশাসন, এটা 111 সময় একই প্রশাসন ছিল। সো 18তে যেহেতু দিনের ভোট রাতে করেছে, তাহলে 111, 24 মানে আপনি 18, এই তিনটাকে আপনি ইয়া করতে পারেন যে না আপনি মিলিয়ে দেখতে পারেন যে শুরুটা কোথায় হয়েছিল। হ্যাঁ, তাহলে শুরুটা তাহলে 111 হয়েছিল, তাহলে কালপ্রিটকে 111, ভিকটিম যদি যে কোনো ভাবে দেখেন, মূল জায়গাটা হলো যে এখন যে 24-এর পরের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা পুরোটাই এখন পর্যন্ত সরকার আসল পরীক্ষা পাশ করে নাই। সরকার পাশ করবে যখন সামনে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। নির্বাচনের পরে যদি মনে হয় যে পরের ধারা ঠিক থাকে, তখন আপনি বলবে যে না, এখন ইউনূসকে আপনি সারাদিন গালি দেন, ওরে মানে যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা নেই। যখন আগামী 10 বছর পরে বলবে যে না ইউনূসের সময়টা ভালো ছিল, শুধু সময়টা ভালো ছিল বলাটা, ভালো সিদ্ধান্ত, ট্রানজিশনাল সময় ছিল, এই সময়টার ভিতরে সে পরিবর্তন করতে পেরেছে, যার সুফল আমরা ভোগ করছি, তখন ইউনূস হয়তো জীবিত থাকবেন কিনা আল্লাহ মানে শতায়ু দান করুন, সফল কিনা ব্যর্থ এটা তখন বোঝা যাবে। এখন আমরা চাই ইউনূস আরো বেশি গ্লানি, আরো বেশি সহ্য করেও ধরেন ওনার যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা উনি 111-এর সাথে যদি উনি একটা আনপ্যারালাল একটা দৃষ্টান্ত স্থাপন করতে যায় যে না আসলে ওই সময়টা তো একটা আপনার মানে ট্রানজিশনাল টাইম, এই সময়টা একটা ট্রানজিশনাল টাইম, যে এটা একটা পুরো একটা পোলার অপোজিটে যদি নিয়ে আসতে পারে, তাহলে হি উইল বি সাকসেসফুল। জি, আলাউদ্দিন মোহাম্মদ ওনার আলোচনায় একটি জায়গায় বলেছেন যে কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ওনাদের শ্রমিক সংগঠনের প্রধান, খুলনা বিভাগীয় প্রধানকে একইভাবে গুলি করা হয়েছে, এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আওয়ামী লীগ একটা গণহত্যাকারী সংগঠন, গণহত্যাকারী সংগঠন থেকে এখন তারা গুপ্ত হত্যাকারী সংগঠনে পরিণত হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। এবং একটা রাজনৈতিক দলের পুঁজি যদি হয় ভয় সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, তারা সরকারেও একই কাজ করেছে, সরকারে থাকুক আর যেখানেই থাকুক। এই জন্য আমরা বলছিলাম যে আওয়ামী লীগ যদি একটা ধর্ম হয়, সন্ত্রাস হলো তার ইবাদত। ও কথাই বলে শুরুই করে সন্ত্রাস দিয়ে। ধরেন সে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে, চলে গিয়েছে, পালিয়েছে, তো তারপরে সে যদি রাজনীতি মিন করতো, ধরেন এগুলো ভুল হয়েছে, এই রিয়ালাইজেশন তো তার নাই। প্রথম রাজনীতি মিন করলে তার ফিরে আসার পথকে আরো কঠিন করে তোলার জন্য তার তো এগুলি করার দরকার নেই। ফিরে আসার জন্য এই কাজগুলোর মধ্যে তো আরো কঠিন হয়েছে। আপনি ধরেন হাদির, যারা তারা আমি ধরে নিচ্ছি তারা পলিসি আকারে যদি মনে করে যে নির্বাচন ঠেকাবে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই অ্যাক্টিভিটিগুলো তারা চালাবে, এটা তো হিতে বিপরীত হচ্ছে। হাদির ঘটনায় তার প্রমাণ। মানুষ তো আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। 5 আগস্ট পরবর্তী সময় যেই রিভেঞ্জটা আমরা দেখি নাই, সেই রিভেঞ্জের পথেই তারা নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ যেটা করছে, যারা আপনার এখানে যারা ফৌজদারি অপরাধী বা যারা প্রচণ্ড রকম লুটপাটের সাথে জড়িত, তারা তো পালাই গেছে, কিন্তু এখনও বিপুল আওয়ামী লীগের সমর্থক, সাধারণ সমর্থক পাড়া মহল্লায় দেশে রয়ে গেছে কিন্তু। এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যে বলতো যে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, এই কারণে তারা ক্ষমতা ছাড়ছে না, হ্যাঁ, এই কারণে যে কোনো মূল্যে ভোট চুরি করে হোক, ডাকাতি করে হোক, বিনা ভোটে হোক টিকতে হবে, কারণ হলে এতগুলো লোক মারা যাবে। তখনই আমরা বলছিলাম যে একটা রিকনসিলিয়েশন লাগবে, আপনাদের একটা লোকও মারা যাবে না, আপনারা ভুল স্বীকার করে পলিটিক্সটা করেন, জনগণের কাছে যান, লোক মারা যাবে কেন? আমরা তো এই রাজনীতিটাই দেখতে চাই না যে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন বা এনসিপি করেন বা অন্য দল করেন, গণসংহতি করেন, এই জন্য তাকে মরতে হবে বা তার গায়ে হাত দিবেন।
এটা তো রাজনীতি হইতে পারে না। এই কালচার থেকে তো আমাদের বের হইতে হবে, এবং এই কালচার থেকে বের হইলেই আওয়ামী লীগের জন্য আসলে এখানে রাজনীতি করার কোনো স্পেস থাকবে না। আওয়ামী বিরোধিতার কথা বলে না, বা আওয়ামী দোষরে একজন আরেকজনকে ট্যাগ করে না, যে অভিযুক্ত করে না যে তুমি আওয়ামী দোষক, ও বলে তুমি আওয়ামী দোষর। দেখেন, এখানে আপনি যদি একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেন, তাহলে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ একটা ট্রাইবাল, সেন্টিমেন্টাল, কাল ভিত্তিক রাজনীতি করে। ফলে এর বাইরে যদি আপনারা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র করেন, আওয়ামী লীগের পরিবর্তন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। ফলে এখন আওয়ামী লীগ যে কাজগুলো চালাচ্ছে, এই যে হত্যা, মানে গুপ্ত একেবারে টার্গেট হত্যাগুলো, কিলিং, টার্গেট কিলিংগুলো, এটা বেসিক্যালি তারা এখানে তাদের যারা আপনার সমর্থক, ইনোসেন্ট সমর্থক বলবো আমি, তারা একটা ভুল ইডিওলজি বিশ্বাস করে। এইগুলো আসলে প্রতিহত করার দায়িত্ব কার? অবশ্যই রাষ্ট্রের, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মানে একেবারে তরতাজা হাদি হত্যার পরে এরকম খুলনায় যে গুলি, তো আপনার এখন প্রবলেমটা হলো, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে তাহলে ওরা যে বলতো 5 লাখ 6 লাখ লোক মারা যাবে, এই যে তাদের সাধারণ সমর্থক একটা ভুল ইডিওলজি হয়তো বিশ্বাস করে, কিন্তু আওয়ামী লীগ বিশ্বাস করেই তো তারা অপরাধ করে ফেলে নেই। যদি আপনার খুন এবং আপনার এই যে রাহাজানি বা ধরেন লুটপাটের সাথে জড়িত না থাকে, সেটা তো আর ফৌজদারি অপরাধ হচ্ছে না। তো ফলে এই যে নর্মাল সাধারণ সমর্থক, অর্ডিনারি সমর্থক, তাদের জীবনকে আজকে রিস্কের মুখে ফেলার জন্য, এখানে গণহত্যার পরিবেশ তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। না হলে এটা তার কোনো রেজাল্ট বয়ে আনবে না। এই গুপ্ত হত্যা তো আওয়ামী লীগের রাজনীতির জন্য কোনো পজিটিভ হবে না। আমরা আসলে এখানে যারা তার অনুসারী, তাদের হ্যাঁ শেষ করি, তাদের জীবনটাও আজকে রিস্কের মুখে বলতে। এই জন্য আমি বলবো, আওয়ামী লীগের যারা অনুসারী, তাদেরকেও আওয়াজ তুলতে হবে যে বাংলাদেশ যদি নিরাপদ না থাকে, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি যদি নিরাপদ না থাকে, এবং সাধারণ মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে আপনারাও কিন্তু নিরাপদ থাকবেন। আমরা কোনো তাদের জন্মভূমি, এবং আমরা কোনো ভাতৃঘাতী সংঘাত চাই না। এখানে গণঅভ্যুত্থানটা হয়েছে কিন্তু নিরস্ত্র গণঅভ্যুত্থান। আমাদের এটা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিতে হবে যে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্য এই গুপ্ত হত্যার এই সংস্কৃতিটা, এই প্রক্রিয়াটা দ্রুত বন্ধ করতে হবে। একটা সামাজিক সংঘাতের দিকে তারা নিয়ে যেতে চাচ্ছে। এটি আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আওয়ামী লীগ খুব পরিকল্পিতভাবে সামাজিক সংঘাত তৈরি করতে চাচ্ছে, এবং এখানে কি অন্য কোনো সাপোর্ট বা কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা অন্য কারোর? পৃথিবীর সব রাষ্ট্রই, বিশেষ করে যারা শক্তিশালী রাষ্ট্র, যারা রিজিওনাল এবং গ্লোবাল পাওয়ার বলে দাবি করতে চায়, তারা একই সাথে দুইটা প্রশাসন মেনটেন করে। হ্যাঁ, এটা আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে সত্য, পাকিস্তানের ক্ষেত্রে সত্য, কিংবা US, চায়না, রাশিয়া, সবার ক্ষেত্রে সত্য। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে খুব সতর্কভাবে এই জিনিসগুলোকে ডিল করতে হবে। কারণ আমরা যখন দেখি যে আপনার একটা মানে যেটা আপনার দৃশ্যমান প্রশাসনের সাথে এক ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এখানে যদি দেখেন আপনার অদৃশ্যমান একটা প্রশাসন এখনই থাকে, একই রাষ্ট্রের থাকে, যারা বিভিন্নভাবে কাজ করছে অন্য রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করে, তাদের যে দাবি আছে, অথবা তারা দৃশ্যমান যে যেটাকে আমরা ডিপ স্টেট বলতে পারি, ডিপ স্টেট বলা যেতে পারে। হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের সব রাজনৈতিক দলকে যদি আমরা শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে না পারি, তাহলে আমরা যে সভরেন্টির কথা বলি, আমাদের সভরেন্টির কথা বললে আমার পাশের ভাই আমাকে গুলি করবে। আমরা যদি জাতীয় নিরাপত্তার কথা বলি, নিরাপত্তার বললে আমাদের দেশের ভিতরে ইনসার্জেন্সি তৈরি হবে। তো এই জায়গাগুলোকে আমাদের মোকাবেলা করার জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে, এবং এখানে মেনি স্টেক হোল্ডার্স, রাজনীতিবিদদের এটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে, এবং পর এটার আলোকেই অ্যাকশনে যেতে হবে। জি, রনি ভাই, শেষ করতে হবে। ডেফিনেটলি এখন দেখেন, সার্বভৌমত্বের যে ধারণাটা, এটা আমাদের সভারেন্টিটা পপুলার সভারেন্টি, সার্বভৌমত্বের মালিকানা বিএনপির না, জামাতের না, এনসিপির না, জনগণের, আমি। তো ফলে এই জনগণের সার্বভৌমত্বটাকে এনশিওর করতে হবে পিপুলকে এম্পাওয়ার করার মধ্য দিয়ে, যে মানুষের মর্যাদাবোধকে ফেরত আনার মধ্য দিয়ে, এবং রাষ্ট্রের মালিকানায় ক্ষমতার সাথে জনগণের অংশগ্রহণের যে কথাটা বলি, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়ার কথা বলি, মানুষকে নাগরিক করে তোলা, এবং নিরাপত্তার বোধটা, নিরাপত্তা বাহিনী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী, এগুলোর মধ্যে এমন একটা স্বচ্ছতা আনতে হবে যাতে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে এই গণসার্বভৌমত্ব রক্ষার একটা প্রতিরোধী শক্তি হিসাবে তারা যেন আবির্ভূত হতে পারে সংকট সময়। তো সেটার জন্য ডেফিনেটলি এখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এবং ট্রানজিশনাল পিরিয়ডে আমাদের আগামী যে নির্বাচন, এটাকে ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা করা হবে, এবং রাজনৈতিক দলগুলো মনে রাখতে হবে এই নির্বাচনগুলো নিয়ে তাদের প্রত্যেকের চ্যালেঞ্জ বাংলাদেশকে জেতানো। জি, ধন্যবাদ রনি ভাই আপনাকে, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।
খোদা হাফেজ।